অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আরও একটি ভয়ানক গল্প নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের গল্পের নাম শ্মশান ঘাটের সেই ভয়ঙ্কর রাত। তো বন্ধুরা, সরাসরি গল্পে চলে যাওয়া যাক। আমার নাম আরিফ। ঘটনাটি আজ থেকে প্রায় 8 বছর আগের। এতদিন কাউকে বলিনি, কারণ জানতাম মানুষ বিশ্বাস করবে না। কিন্তু সেদিন থেকে আমার ছোট ভাই একই স্বপ্ন দেখা শুরু করলো। সেদিন বুঝলাম যা ঘটেছিল তা শুধু আমার কল্পনা ছিল না। আমি তখন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। শীতের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমাদের গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে একটি পুরনো নদী। সেই নদীর ধারে রয়েছে বহু বছরের একটি শ্মশান ঘাট। দিনের বেলায়ও লোকজন খুব একটা যায় না। সন্ধ্যার পর তো কেউ ওদিকে পা রাখে না। গ্রামের প্রবীণরা বলতেন অমাবস্যার রাতে ওই শ্মশানের আগুন জ্বলে, অথচ সেখানে কোনো দাহ হয় না। কেউ কেউ দাবি করতেন গভীর রাতে শঙ্খ, ঘণ্টা আর কান্নার শব্দ একসঙ্গে শোনা যায়। এসব গল্প শুনে আমি হেসেই উড়িয়ে দিতাম। একদিন বিকেলে বাজারে চায়ের দোকানে বসে আছি। গ্রামের বৃদ্ধ নিতাই কাকা আমার দিকে তাকিয়ে বললেন, আরিফ, শুনেছ তুমি কি রাত জেগে ছবি তুলিস? আমি হেসে বললাম, জি কাকা, রাতের আকাশ, নদী এসব ছবি তুলতে ভালো লাগে। কাকা চুপ করে রইলেন। তারপর খুব ধীরে বললেন, আজ অমাবস্যা, যদি ছবি তুলতেই চাস শ্মশান ঘাটে যাস না। আমি মজা করে বললাম, কেন? ভূত ছবি তুলতে দেবে না। দোকানে বসে থাকা সবাই একসঙ্গে আমার দিকে তাকালো। কেউ হাসলো না। সেই নীরবতা আজও আমার মনে আছে। রাতে বাড়ি ফিরে ক্যামেরা পরিষ্কার করছিলাম। বাইরে কনকনে ঠান্ডা, কুয়াশায় পুরো গ্রাম ঢেকে গেছে। রাত বাড়তে থাকলো 11:40। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারদিকে এমন নীরবতা নেমে এলো যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো ঘন্টার শব্দ, টং টং টং। আমি জানালা খুলে বাইরে তাকালাম। নদীর ওপারের কুয়াশার মধ্যে যেন লালচে একটি আলো জ্বলছে। মা তখন রান্নাঘর থেকে বেরিয়ে এসে জানালাটা বন্ধ করে দিল। ওদিকে তাকাস না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? মা শুধু বললেন, আজ অমাবস্যা। এর বেশি কিছু বললেন না। কৌতূহল আমাকে শান্ত থাকতে দিল না। রাত 12:20 ক্যামেরা, টর্চ আর মোবাইল নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গ্রামের রাস্তা এক্কেবারে ফাঁকা। দূরে কোথাও কেউ নেই। দূরে কুকুর ডাকছে। নদীর দিকে যত এগোচ্ছি ততই বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে। শ্মশান ঘাটের কাছাকাছি পৌঁছে দেখি কুয়াশার ভেতর সত্যি একটি আগুন জ্বলছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই, কোনো চিতা নেই, কোনো কাঠ নেই, শুধু আগুন। আমি ক্যামেরা বের করে ছবি তুলতে গেলাম। ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে একটি অদ্ভুত দৃশ্য দেখা গেল। যেখানে খালি জায়গায় থাকার কথা সেখানে স্ক্রিন দেখা যাচ্ছে। সাদা কাপড় পরা 5 জন মানুষ আগুনকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি ক্যামেরা নামিয়ে খালি চোখে তাকালাম, সেখানে কেউ নেই। আবার ক্যামেরায় তাকালাম, 5 জন এখনো দাঁড়িয়ে। এবার তাদের একজন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সরাসরি ক্যামেরার দিকে তাকালো। তার মুখে কোনো চোখ ছিল না, কোনো নাকও না, শুধু এক অন্ধকার ফাঁকা গর্ত। হঠাৎ ক্যামেরার স্ক্রিন নিজে থেকেই কালো হয়ে গেল, আর আমার পেছন থেকে ভেসে এলো একটি ফিসফিসে কণ্ঠ, এত রাতে এখানে কেন এসেছো? আরিফ ধীরে ধীরে দাঁড়ালো, কিন্তু সেখানে কেউ ছিল না। আমি ধীরে ধীরে চারদিকে টর্চের আলো ফেললাম। ডানে কেউ নেই, বামে কেউ নেই, পেছনেও কেউ নেই। তবু আমি স্পষ্ট শুনছি, আমার কানের একেবারে কাছে কেউ ফিসফিস করে বলছে, এত রাতে এখানে কেন এসেছো? আমার বুকের ভেতর ধকপক শব্দ হচ্ছিল। নিজের মনকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো বাতাসের শব্দ, হয়তো কল্পনা। আমি আবার ক্যামেরা চালু করলাম। স্ক্রিনে এবার আগের সেই 5 জন নেই, কিন্তু
আগুনের চারপাশে যেন অসংখ্য ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। তারা হাঁটছে না, মাটির কয়েক ইঞ্চি উপরে যাচ্ছে। প্রত্যেকের মাথা নিচু, যেন কোনো অদৃশ্য নির্দেশ মেনে একই বৃত্ত ঘুরছে। আমি খালি চোখে তাকালাম, আবারও কিছুই নেই, শুধু আগুন। আমি কয়েক পা সামনে এগিয়ে এলাম। হঠাৎ পায়ের নিচে শুকনো কাঠ ভাঙ্গার মতো শব্দ হলো। টর্চের আলোর নিচে ফেলতেই দেখি ওটা কাঠ নয়, একটি মানুষের পুরনো করটি। আমি আতঙ্কে পিছিয়ে এলাম, কিন্তু পিছিয়ে আসতেই বুঝলাম আমি যে পথ দিয়ে এসেছিলাম সেই পথটা আর নেই। চারদিকে শুধু কুয়াশা, নদী কোথায়, রাস্তা কোথায়, কিছুই দেখা যাচ্ছে না। আমি মোবাইল বের করে সময় দেখলাম, 12টা 46। নেটওয়ার্ক নেই। ঠিক তখনই আবার ঘন্টার শব্দটা এবার অনেক কাছে। আমি টর্চ ঘুরিয়ে ডান দিকে আলো ফেলতেই দেখি কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একজন বৃদ্ধ, সাদা ধুতি, কাঁধে পুরনো গামছা, হাতে একটি বাঁশের লাঠি। তিনি একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। চাচা, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু লাঠি তুলে শ্মশানের ভেতরের দিকে ইশারা করলেন। আমি আবার চললাম। চাচা, গ্রামের রাস্তা কোন দিকে? তিনি এবার ধীরে ধীরে মুখ খুললেন, কিন্তু মানুষের কণ্ঠ বের হলো না, বরং একসঙ্গে অনেকগুলো মানুষের কান্নার শব্দ ভেসে এলো। আমি ভয়ে কয়েক কদম পিছিয়ে গেলাম। টর্চের আলো কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য আলো নিভে গেল। আবার জ্বলতেই বৃদ্ধটি নেই। যেখানে তিনি দাঁড়িয়েছিলেন সেখানে মাটির পড়ে আছে একটি পোড়া বাঁশের লাঠি। আমি আর এক মুহূর্তও সেখানে থাকতে চাইছিলাম না। দৌড়ে পালাতে শুরু করলাম, কিন্তু যতই দৌড়াই কয়েক সেকেন্ড পর আবার সেই আগুনের সামনেই এসে দাঁড়াই। একবার, দুইবার, তিনবার। আমি বুঝলাম আমি একই জায়গায় ঘুরে ফিরে আসছি। হঠাৎ আগুনটা অস্বাভাবিকভাবে উঁচু হয়ে উঠল। শিখাগুলো যেন মানুষের হাতের মতো আকাশের দিকে ছুটে গেল। আগুনের ভেতর ধীরে ধীরে ফুটে উঠল একটি মুখ, কালো ছাইয়ে ঢাকা, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল, আর ঠোঁট নড়ল। কিন্তু আগুনের শব্দের মধ্যেও আমি পরিষ্কার শুনলাম, যে এসেছে সে খালি হাতে ফিরবে না। আমার হাতের ক্যামেরা হঠাৎ নিজে থেকেই ভিডিও রেকর্ডিং শুরু করে দিল। স্ক্রিনে লাল আলো জ্বলছে। আমি রেকর্ডিং বন্ধ করতে গেলাম। ঠিক তখনই স্ক্রিনে নিজের পেছনে দাঁড়িয়ে থাকা আরেকটি অবয়ব দেখতে পেলাম। আমি ধীরে ধীরে দাঁড়ালাম, কিন্তু পেছনে কেউ নেই। আবার স্ক্রিনে তাকাতেই দেখি সেই অবয়বটা এবার আমার একেবারে কাঁধের কাছে। তার বরফ ঠান্ডা হাত ধীরে ধীরে আমার ডান কাঁধে স্পর্শ করলো। বরফের মতো ঠান্ডা একটি হাত আমার ডান কাঁধে এসে পড়ল। আমি চিৎকার করে ঘুরে দাঁড়ালাম, কিন্তু পেছনে কেউ নেই। চারদিকে শুধু ঘন কুয়াশা আর আগুনের লাল আভা। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। হাত কাঁপতে কাঁপতে ক্যামেরার স্ক্রিনের দিকে তাকালাম। যা দেখলাম তা আজও ভুলতে পারিনি। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একজন মানুষ। তার শরীর ছাইয়ে ঢাকা, মাথায় গজ বাঁধা চুল, আর মুখে এমন এক হাসি যা মানুষের হতে পারে না। কিন্তু আমি ঘুরে তাকাতেই সেখানে কেউ নেই। আমি এক পা এগোতেই স্ক্রিনে সেই এক পা এগায়। আমি থামলেই সেও থামে। হঠাৎ ক্যামেরার স্পিকারে একটি কর্কশ শব্দ ভেসে এলো, পেছনে তাকিও না। আমি ভয়ে জমে গেলাম, কারণ কথাটি ক্যামেরা থেকে আসছে। ঠিক সেই মুহূর্তে আমার মোবাইল নিজে থেকেই বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা অজানা কল। কাপা হাতে রিসিভ করতেই ওপাশে একটি বৃদ্ধ কণ্ঠ বলল, আগুনের দিকে তাকাস না, যে তোকে ডেকেছে সে এখনো তোর সামনে আসেনি। আমি কিছুই বলার আগেই লাইন কেটে গেল। হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল। আগুন নিভে যাওয়ার বদলে আরো উঁচু হয়ে জ্বলে উঠল। আগুনের চারপাশে একে একে ফুটে উঠল কয়েকটি মানুষের অবয়ব। 1 জন, 2 জন, 5 জন, 10 জন, তারপর 20 জন। সবাই সাদা কাপড়ে মোড়ানো, কারো মুখ দেখা যাচ্ছে না।
তারা ধীরে ধীরে আগুনের দিকে দাঁড়ালো, তারপর একসঙ্গে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো, কিন্তু তাদের চোখের জায়গায় ছিল শুধু অন্ধকার। হঠাৎ সবাই একসঙ্গে একটি নাম উচ্চারণ করতে শুরু করলো। নামটি আমি আগে কখনো শুনিনি, তবু অদ্ভুতভাবে মনে হচ্ছিল আমি নামটি জানি। আমার ঠোঁট অজান্তেই সেই নাম উচ্চারণ করতে চাইছিল। ঠিক তখনই দাদার একটি কথা মনে পড়ল। ছোটবেলায় তিনি বলেছিলেন, কিছু নাম আছে যেগুলো মানুষ উচ্চারণ করে না, ভুলেও যদি শুনিস মনে রাখিস, মুখে আনবি না। আমি সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলাম, কিন্তু চারপাশের কণ্ঠগুলো আরো জোরে জোরে বলতে লাগলো। শব্দগুলো যেন মাথায় ভেতর ঢুকে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি যদি নামটি একবার বলি সব কিছু শেষ হয়ে যাবে। হঠাৎ আমার ক্যামেরা মাটিতে পড়ে গেল। স্ক্রিনে নিজে থেকেই অডিও চলতে লাগলো। ভিডিওতে দেখা যাচ্ছে আমি আগুনের সামনে দাঁড়িয়ে নেই, বরং আগুনের চারপাশে দাঁড়ানো সাদা কাপড় পরা লোকগুলোর মধ্যে একজন আমি নিজে। আমি তাদের মতোই মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর আমার আসল শরীর কয়েক হাত দূরে আতঙ্কে কাঁপছে। আমি অবিশ্বাসে তাকিয়ে রইলাম, এটা কিভাবে সম্ভব। ঠিক তখনই কানে ভেসে এলো সেই কর্কশ কণ্ঠ, যে শ্মশান ডাকে সে আগে আত্মাকে নেয়, তারপর মানুষকে। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমি বুঝলাম আমি হয়তো এখনো বেঁচে আছি, কিন্তু আমার কিছু একটা ইতিমধ্যেই সেই আগুনের বৃত্ত আটকে গেছে। আর ঠিক তখনই কুয়াশার আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি বিশাল কালো ছায়া, 2 মানুষের সমান লম্বা। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো। তার প্রথম কথাটি ছিল, এবার তোর পালা। আমার বুকের ভেতর যেন হৃৎপিণ্ডটা থেমে গেল। কুয়াশা ভেদ করে যে কালো ছায়াটি এগিয়ে আসছিল তাকে মানুষ বলা যায় না। তার উচ্চতা প্রায় 8 ফুট, শরীর জুড়ে পোড়া ছাই, লম্বা জট পাকানো চুল মাটিতে লুটিয়ে আছে, চোখ দুটো আগুনের অঙ্গনের মতো লাল। তার প্রতিটি পদক্ষেপ যেন মাটি কেঁপে উঠছে। সে আবার বলল, এবার তোর পালা। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, প্রাণপণে দৌড় দিলাম। কি আশ্চর্য, যেদিকেই দৌড়াই সেদিকেই আবার সেই একই আগুন, একই বটগাছ, একই ভাঙা চিতা। মনে হচ্ছিল পুরো শ্মশানটা আমাকে ঘিরে রেখেছে। হঠাৎ আমার টর্চ নিভে গেল, চারদিকে অন্ধকার, শুধু আগুনের লাল আলো। ঠিক তখনই ডান দিক থেকে ভেসে এলো একজন বৃদ্ধের কণ্ঠ, ভয় পাস না, মাটিতে বসে পড়। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, তবুও অদ্ভুতভাবে সেই কথাটা শুনে মাটিতে বসে পড়লাম। পরের মুহূর্তেই আমার মাথার ওপর দিয়ে যেন ঝড়ের বেগে কিছু একটা চলে গেল। একটা বিকট চিৎকারে পুরো শ্মশান কেঁপে উঠল। আমি মাথা তুলে দেখলাম সেই কালো ছায়াটি আমার দিক পিছনে দাঁড়িয়েছিল। আমি যদি বসে না পড়তাম তাহলে তার বিশাল নখগুলো আমার গলায় বসতো। ঠিক তখনই অন্ধকারের মধ্যে থেকে ধীরে ধীরে বেরিয়ে এলেন একজন বৃদ্ধ, সাদা ধুতি, কাঁধে গামছা, হাতে একটি পুরনো লাঠি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই বৃদ্ধকেই তো আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম, কিন্তু এবার তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে, চোখে অদ্ভুত শান্তি। তিনি আমার দিকে না তাকিয়ে কালো ছায়াটির দিকে তাকিয়ে বললেন, এখনোই সময় হয়নি। কালো ছায়াটি প্রচণ্ড গর্জন করে উঠল, তারপর ধীরে ধীরে পিছিয়ে গেল। আমি বিস্ময়ে বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ থেকে 40 বছর আগে আমি এই শ্মশানের দাহকারী ছিলাম। আমি স্তব্ধ। তিনি আবার বললেন, এক অমাবস্যার রাতে আমিও তোমার মতো কৌতূহল নিয়ে এসেছিলাম। সেই ভুলের জন্য আজও এখান থেকে যেতে পারিনি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মানে আপনি? বৃদ্ধ শান্ত গলায় বললেন, হ্যাঁ, আমি বহু বছর আগেই মারা গেছি। তিনি লাঠি দিয়ে মাটিতে একটি গোল বৃত্ত আঁকলেন, বললেন, এই বৃত্তের বাইরে যাস না। যতই ডাকুক, যতই পরিচিত কারো কণ্ঠ শুনতে পাও, বের হবি না। আমি বৃত্তের ভেতর দাঁড়ালাম। কয়েক সেকেন্ডের মধ্যেই চারদিকে থেকে
নানা কণ্ঠ ভেসে আসতে শুরু করলো। প্রথমে মায়ের কণ্ঠ, আরিফ, বাবা আমি এখানে। তারপর বাবার কণ্ঠ, ভয় পাস না, বাইরে আয়। এরপর আমার ছোট বোনের কান্না। আমি জানতাম তারা কেউ এখানে থাকতে পারে না, তবু কণ্ঠগুলো এতটাই বাস্তব ছিল যে আমার পা নিচে থেকেই বৃত্তের বাইরে যেতে চাইছিল। বৃত্ত কঠিন গলায় বললেন, ওরা তোর আপনজন নয়, ওরা শুধু তোর বিশ্বাস চায়। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ কণ্ঠগুলো একসঙ্গে বদলে গেল। এবার সব কণ্ঠ একসঙ্গে অট্টহাসি শুরু করলো। সেই হাসির শব্দে মনে হচ্ছিল পুরো শ্মশান যেন জীবন্ত হয়ে উঠেছিল। ঠিক তখনই বৃত্তের বাইরে মাটির নিচ থেকে একের পর এক কালো হাত বের হতে শুরু করলো। হাতগুলো ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। বৃদ্ধের মুখে প্রথমবারের মতো ভয়ের ছাপ দেখা গেল। তিনি ফিসফিস করে বললেন, না, এরা জেগে উঠেছে। আর পরের মুহূর্তেই বৃত্তের চারপাশের মাটি ফেটে যেতে শুরু করলো। বৃত্তের চারপাশের মাটি ধীরে ধীরে ফেটে যাচ্ছিল। ফাটলের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছিল, আর সেই ধোঁয়ার সঙ্গে ভেসে আসছিল পোড়া কাঠ আর ছাইয়ের গন্ধ। একের পর এক কালো হাত মাটি ভেদ করে উঠতে লাগলো। প্রথমে একটি, তারপর 5টি, তারপর এতগুলো হাত উঠে এলো যে মনে হচ্ছিল পুরো শ্মশানের নিচে অসংখ্য মানুষ চাপা পড়ে আছে। হাতগুলো বৃত্তের সীমানায় এসে থেমে গেল। তারা যেন অদৃশ্য কোনো শক্তির কারণে ভেতরে ঢুকতে পারছে না। আমি কাপা গলায় বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? বৃদ্ধে গভীর নিঃশ্বাস ফেলে বললেন, এরা সবাই মানুষ ছিল। কেউ লোভে এসেছিল, কেউ কৌতূহলে, কেউ অলৌকিক শক্তি পাওয়ার আশায়, কিন্তু কেউ আর ফিরে যেতে পারেনি। আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে আমি? বৃদ্ধ আমার দিকে তাকালেন। তোর এখনো সময় আছে, কিন্তু আজ রাত শেষ হওয়ার আগে যদি এখান থেকে বের হতে না পারিস, তোর পরিণত ওদের মতো হবে। হঠাৎ শ্মশানের মাঝখানে জ্বলন্ত এক আগুনটি অস্বাভাবিকভাবে শান্ত হয়ে গেল। তারপর ধীরে ধীরে আগুনের ভেতর থেকে একটি অবয়ব বেরিয়ে এলো। একজন বৃদ্ধা, মাথা ভর্তি সাদা চুল, শরীরে সাদা শাড়ি, মুখে কোনো অভিব্যক্তি নেই। তিনি ধীরে ধীরে আগুনের ওপর দিয়েই হাঁটছিলেন, অথচ তার পায়ে আগুন লাগছিল না। আমার দিকে তাকিয়ে তিনি মৃদু এসে বললেন, আরিফ। আমি চমকে উঠলাম। আমি তো তাকে চিনি, এ তো আমার দাদি। কিন্তু দাদি তো আমার ছোটবেলায় মারা গিয়েছিলেন। আমার চোখে পানি চলে এলো। দাদি আপনি? তিনি হাত বাড়িয়ে বললেন, ভয় পাস না, আমার সঙ্গে আয়, তোকে বাড়ি নিয়ে যাব। আমি এক পায়ে গিয়ে গেলাম। ঠিক তখন ওই বৃদ্ধ ধাওকারী প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলেন, থাম। আমি থেমে গেলাম। বৃদ্ধ বললেন, মনে কর তোর দাদির ডান হাতে কি ছিল? আমি কিছুক্ষণ ভেবে বললাম, একটি পুরনো রূপার আংটি। বৃদ্ধ বললেন, তাহলে ভালো করে তাকিয়ে দেখ। আমি আবার তাকালাম। সত্যি বৃদ্ধের হাতে একটি আংটি নেই, বরং তার আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা। আর পায়ের দিকে তাকাতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তার পা মাটিতে নয়, উল্টো দিকে ঘোরানো। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে বৃদ্ধের মুখের হাসি মিলিয়ে গেল। তার মুখ ফেটে লম্বা হয়ে গেল, চোখ দুটো কালো গর্তে পরিণত হলো। তিনি এক বিকট চিৎকার আগুনের মধ্যে মিলিয়ে গেলেন। চারদিকে আবার নীরবতা, কিন্তু সেই নীরবতা বেশিক্ষণ স্থায়ী হলো না। দূরে নদীর দিকে ভেসে এলো শঙ্খের শব্দ, তারপর ঘণ্টা, তারপর একসঙ্গে শত মানুষের কান্না। বৃদ্ধ দাহকারী আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, শেষ প্রহর শুরু হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, শেষ প্রহর মানে? তিনি উত্তর দিলেন, যখন রাত আর ভোরের মাঝখানে সময় থেমে যায়, তখন শ্মশানের আসল অধিবেশ জেগে ওঠে। আমি বলার আগেই জ্বলন্ত চিতার আগুন একে একে নিভে গেল। পুরো শ্মশানে ডুবে গেল অন্ধকার। তারপর সেই অন্ধকারের ভেতর ধীরে ধীরে খুলতে শুরু করলো দুটি বিশাল লাল চোখ। এত বড় চোখ আমি জীবনে কখনো দেখিনি। মনে হচ্ছিল পুরো শ্মশানই যেন চোখের ভেতরে বন্দি। বৃদ্ধ দাহকারী
কাপা গলায় শুধু একটি কথাই বললেন, ওর দিকে তাকাস না। কিন্তু ততক্ষণে আমি সেই চোখ দুটোর দিকে তাকিয়ে ফেলেছি, আর সেই মুহূর্তেই আমার চারপাশে পৃথিবী অদৃশ্য হয়ে গেল। লাল চোখ দুটোর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মনে হলো আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। চারপাশের শব্দ একে একে মিলিয়ে গেল। না বাতাসের শব্দ, না ঝিঝি পোকার ডাক, না নদীর ঢেউ, শুধু এক গভীর নীরবতা। আমি চোখ বন্ধ করতেই চাইলাম, কিন্তু পারলাম না। যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে বাধ্য করছে সেই চোখের দিকেই তাকিয়ে থাকতে। হঠাৎ সবকিছু বদলে গেল। আমি আর শ্মশান ঘাটে নেই। আমি দাঁড়িয়ে আছি একই জায়গায়, কিন্তু সবকিছু একেবারে নতুন। চারদিকে মানুষের ভিড়, জ্বলছে কয়েকটি চিতা। কেউ কাঁদছে, কেউ মন্ত্র পড়ছে, কেউ কাঠ সাজাচ্ছে। আমার মনে হলো আমি বহু বছর আগের কোনো সময় এসে পড়েছি। আমি একজন মধ্যবয়স্ক লোককে জিজ্ঞাসা করলাম, আজ কি তারিখ? লোকটি অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, আজ 14 কার্তিক 1381 সাল। আমার বুক ধুপ করে উঠল। হিসাব করে বুঝলাম আমি প্রায় 50 বছর আগের একটি রাত দেখছি। ঠিক তখনই ভিড়ের মধ্যে একজনকে দেখে আমি থমকে গেলাম। তিনি সেই বৃদ্ধ দাহগারী, কিন্তু এখানে তিনি তরুণ, বয়স 35 বেশি হবে না। তিনি দ্রুত চিতা সাজাচ্ছেন, মুখে কোনো ভয়ের ছাপ নেই। আমি বুঝলাম আমি তার অতীত দেখছি। হঠাৎ নদীর থেকে একটি নৌকা ভেসে এলো। নৌকার সাদা কাপড়ে ঢাকা একটি মৃতদেহ। গ্রামের কয়েকজন লোক সেটি নামিয়ে আনলো। একজন বলল, লোকটার কোনো আত্মীয় নেই, রাত হয়ে গেছে, আজই দাহ করে দাও। তরুণ দাহকারী মাথা নাড়ালেন। মৃতদেহটি চিতার ওপর তোলা, আগুন জ্বালানো হলো, কিন্তু কয়েক সেকেন্ড পরেই আগুন নিজে থেকেই নিভে গেল। সবাই অবাক। আবার আগুন ধরালো, আবার নিভে গেল। তৃতীয়বার আগুন ধরানোর সঙ্গে সঙ্গে সাদা কাপড়ের নিচে ঢাকা মৃতদেহটি ধীরে ধীরে উঠে বসে পড়ল। চারদিক থেকে চিৎকার, লোকজন প্রাণ বাঁচাতে দৌড়ে দিল, কিন্তু তরুণ দাহকারী দাঁড়িয়ে রইলেন। মৃতদেহটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। তার চোখে ছিল সম্পূর্ণ কালো। তারপর সে এক অদ্ভুত কণ্ঠে বলল, এই স্থান আজ থেকে আমাদের। পরের মুহূর্তেই আকাশ প্রচণ্ড বজ্রপাত হলো। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমার চোখ খুলতেই দেখলাম আমি বর্তমান সময়ে ফিরে এসেছি। শ্মশান ঘাট আগের মতোই অন্ধকার। বৃদ্ধ দাহকারী হাঁটু ঘিরে বসে আছেন, মুখে ক্লান্তি। তিনি ধীরে বললেন, যা দেখেছিস ওটাই ছিল আমার পাপের শুরু। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনার পাপ? তিনি মাথা নিচু করে বললেন, আমি সেদিন পালিয়ে যাইনি, আমি ওর সঙ্গে চুক্তি করেছিলাম। আমার ঠান্ডা শরীর হয়ে গেল। কিসের চুক্তি? বৃদ্ধ চোখ বন্ধ করে বললেন, আমি ভেবেছিলাম শ্মশানের সব আত্মাকে শান্তি দেব, কিন্তু যে শক্তির সঙ্গে কথা বলছিলাম সে শান্তি দেয় না, সে শুধু নতুন আত্মা চায়। আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে আমাকে কেন ডাকা হয়েছে? বৃদ্ধ ধীরে ধীরে আমার দিকে তাকালেন। আমি চোখে গভীর বিষাদ, কারণ আজ রাতেই আমার মুক্তির সময় শেষ হবে, আর সেই চুক্তি পূরণ করার জন্য তিনি থেমে গেলেন। দূরে আবার সেই বিশাল লাল চোখ দুটি জ্বলে উঠল। শীতল বাতাস গেল পুরো শ্মশানের জুড়ে। বৃদ্ধের কণ্ঠে কেঁপে উঠল, ওরা আমাকে ছাড়বে যদি তুই এখানে থেকে যাস। আমি স্তব্ধ। মানে? আমাকে এখানে আনা হয়েছে বিকল্প বলি হিসাবে। আর ঠিক তখনই আমার পেছন থেকে আরেকটি কণ্ঠ ভেসে এলো, সে মিথ্যা বলছে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। অন্ধকারের মধ্যে একটি ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। তার বয়স 10 বছরের বেশি নয়, কিন্তু তার মুখ পুরোটাই ছাইয়ে ঢাকা। ছোট্ট ছেলেটি স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার বয়স 10-11-র বেশি হবে না। শরীর পোড়া কাপড়ের টুকরো ঝুলছে, কিন্তু আশ্চর্যের বিষয়, তার চোখে কোনো ভয় নেই, বরং এমন এক দুঃখ যা দেখে আমার বুক ভারী হয়ে উঠল। সে আবার বলল, ওনার সব কথা বিশ্বাস করবেন না। আমি হতবাক হয়ে বৃদ্ধ দাহকারীর দিকে তাকালাম। বৃদ্ধের মুখ মুহূর্তেই বদলে গেল।
তিনি রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, চুপ, তুই আবার ফিরে এসেছিস। ছেলেটি শান্ত গলায় বলল, সত্যিটা আজ ওর জানা দরকার। আমি বিভ্রান্ত হয়ে পড়লাম। এতক্ষণ যাকে একমাত্র ভরসা মনে হচ্ছিল তার বিরুদ্ধেই অভিযোগ। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? ছেলেটি ধীরে ধীরে উত্তর দিল, আমার নাম ছিল রতন। আজ থেকে 30 বছর আগে আমি বাবার সঙ্গে এই শ্মশানে এসেছিলাম, তারপর আর বাড়ি ফিরতে পারিনি। আমার গলা শুকিয়ে গেল। তোমাকে কে মেরেছিল? ছেলেটি উত্তর দিল না, শুধু বৃদ্ধ দাহকারীর দিকে তাকালো। বৃদ্ধ চোখ নামিয়ে ফেললেন। কিছুক্ষণ নীরবতার পর বৃদ্ধ নিজেই বললেন, হ্যাঁ, ও ঠিক বলছে, রতনকে আমি বাঁচাতে পারিনি। ছেলেটি মাথা নাড়ালো, না, আপনি শুধু বাঁচাতে পারেননি তা নয়, আপনি ভয়ে পালিয়ে গিয়েছিলেন। কথাটি শুনে আমার শরীর কেঁপে উঠল। বৃদ্ধের চোখে জল এলো। আমি মানুষ ছিলাম, আমি ভয় পেয়েছিলাম। ছেলেটি উত্তর দিল, আর সেই ভয়ের মূল্য আমরা এখনো দিচ্ছি। ঠিক তখনই শ্মশানের বাতাস বদলে গেল। চারদিকে ছাই উঠতে শুরু করলো। মাটিতে পড়ে থাকা কাঠগুলো নিচে থেকেই নড়ে উঠল। দূরের নদী থেকে ভেসে এলো একসঙ্গে শত শত কাকের ডাক, কা কা কা। তারপর পুরো শ্মশান নিস্তব্ধ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। হঠাৎ এক বিকট আওয়াজে শ্মশানের মাঝখানের পুরনো বটগাছটি কেঁপে উঠল। আমি টর্চের আলো ফেলতেই দেখলাম গাছের ডালে ঝুলছে অসংখ্য লুণ্ঠন। আমি নিশ্চিত কিছুক্ষণ আগেও সেখানে কিছু ছিল না। 1টি, 2টি, 10টি, 20টি গুনতে গিয়ে থেমে গেলাম, কারণ প্রতিটি লুণ্ঠনের ভেতরে আগুন নয়, একটি করে মানুষের মুখ। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে, কেউ শুধু আমার দিকে তাকিয়েই আছে। রতন ফিসফিস করে বলল, ওরা সবাই আটকে আছে। আমি কাঁপা গলায় বললাম, কেউ কি মুক্তি পায়নি? ছেলেটি মাথা নাড়ালো, পায়নি, কারণ কয়েক বছর এরপর নতুন মানুষ এখানে এসেছে। পুরনো একজন মুক্তি পায়, কিন্তু নতুন একজন বন্দী হয়ে যায়। আমি বুঝতে পারলাম আজ সেই মানুষটি আমি। ঠিক তখনই আমার পকেটে থাকা মোবাইল ফোনটি নিজে থেকেই চালু হয়ে গেল। কোনো নেটওয়ার্ক নেই, তবুও স্ক্রিনে একটি ভিডিও চালু হলো। ভিডিওতে দেখা যাচ্ছে আমার নিজের বাড়ি। মা বারান্দায় দাঁড়িয়ে কাঁদছেন, বাবা গ্রামের লোকজন নিয়ে আমাকে খুঁজছেন, আর ভিডিওর নিচে সময় লেখা সকাল 8টা 15। আমি অবাক হয়ে মোবাইলের ঘড়ি দেখলাম। তখন তো রাত, কিন্তু ঘড়িতে দেখাচ্ছে 8টা 15। আমি অবাক হয়ে বললাম, এটা কিভাবে সম্ভব? বৃদ্ধ দাহকারী ধীরে ধীরে বললেন, এই শ্মশানের ভেতরে এমন ভাবে চলে না, বাইরে হয়তো ইতিমধ্যেই সকাল হয়ে গেছে। আমার মাথা ঘুরে উঠল। তার মানে আমি হয়তো সারা রাত নয়, অনেক ঘন্টা, হয়তো আরো বেশি সময় ধরে এখানে আটকে আছি। হঠাৎ বট গাছের লুণ্ঠন একসঙ্গে নিভে গেল। চারদিকে আবার অন্ধকার। এরপর ভারী শব্দপট, থুপ থুপ থুপ। মনে হচ্ছিল বিশাল কোনো প্রাণী ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। রতনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে প্রথমবারের মতো ভয় পেয়ে বললেন, ও এসে গেছে, এবার কেউ লুকাতে পারবে না। আমি টর্চের আলো সামনে ফেললাম। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি বিশাল অবয়ব। কিন্তু এবার আমি স্পষ্ট দেখতে পেলাম সেটি কোনো ভূত নয়, সেটি একজন মানুষের ছিল। বিশাল অবয়বটি ধীরে ধীরে কুয়াশা ভেদ করে সামনে এলো। আমি টর্চের আলো তার মুখে ফেলতেই হাত কেঁপে উঠল। সে কোনো বিকৃত বা দানব নয়, সে একজন মানুষ, অন্তত এক সময় মানুষ ছিল। তার গায়ে শত শত বছরের পুরনো পোড়া কাপড়ের টুকরো ঝুলছে, পুরো শরীর ছাই আর কালো দাগে ঢাকা। মাথার চুল কোমর পর্যন্ত নেমে এসেছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। চোখ দুটো ফাঁকা, কোনো মনি নেই, তবু মনে হচ্ছিল সে আমাদের প্রত্যেককে স্পষ্ট করে দেখতে পাচ্ছে। সে থেমে গিয়ে কর্কশ গলায় বলল, আবার একজন এসেছে। তার কণ্ঠ যেন চারদিকের গাছ, নদী আর শ্মশানের মাটিতে প্রতিধ্বনিত হতে লাগলো। আমি এক পা পিছিয়ে গেলাম। রতন আমার কানে ফিসফিস করে বলল, ওর দিকে তাকিয়ে থাকবেন না, ও আপনার ভয় পড়তে পারে। লোকটি এবার বৃদ্ধ দাহকারীকে দিকে তাকালেও, তারপর ধীরে ধীরে হাসলো।
সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, শুধু ক্লান্তি। 40 বছর। সে বলল, আমি তোমাকে কথা দিয়েছিলাম, সময় শেষ। বৃদ্ধ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তাহলে নতুন জনকে রেখে চলে যাও? আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি চিৎকার করে বললাম, আমি কাউকে চিনি না, আমাকে কেন? লোকটি এবার প্রথমবারের মতো আমার দিকে তাকালো, তারপর একটি কথা বলল যা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তোমাকে আমরা ডাকিনি। আমি হতভম্ব। মানে, তুমি নিজেই এসেছো? আমি প্রতিবাদ করলাম, না, আমাকে ফোন করা হয়েছিল, আমাকে ডাকা হয়েছিল। লোকটি ধীরে ধীরে মাথা নাড়ালো। কৌতূহল ছিল সেই ডাক। আমরা শুধু অপেক্ষা করছিলাম। আমি কোনো উত্তর দিতে পারলাম না। সত্যিই তো, কেউ আমাকে জোর করেনি। আমি নিজেই তো সব সতর্কতা অপেক্ষা করে এসেছি। হঠাৎ রতন সামনে এসে দাঁড়ালো। ওকে ছেড়ে দিন। লোকটি নিচের দিকে তাকিয়ে ছেলেটির দিকে দেখলো, অনেকক্ষণ চুপ থেকে বলল, তুই এখনো মুক্তি পেলি না? রতন শান্ত গলায় বলল, আমি মুক্তি চাই না, আমি চাই আর কেউ এখানে আটকে না থাকুক। লোকটির মুখে প্রথমবারের মতো কষ্টের ছাপ ফুটে উঠল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে সত্যিটা ওকে বলে দে। রতন আমার দিকে তাকালো, তার চোখে জল। এই শ্মশানে কোনো ভূতের অভিশাপ নেই। আমি বিস্ময়ে বললাম, তাহলে? সে ধীরে ধীরে উত্তর দিল, অভিশাপটা মানুষের। আমি কিছুই বুঝতে পারছিলাম না। রতন বলতে শুরু করলো, অনেক বছর আগে এখানে যারা মৃতদেহ দাহ করত, তাদের মধ্যে কিছু মানুষ লোভে পড়ে মৃতদেহ, গয়না, টাকা আর মূল্যবান জিনিস চুরি করত। বৃদ্ধ দাহকারী মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। রতন বলল, এক অমাবস্যার রাতে সেই লোভের কারণে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। একটি মৃতদেহকে অসম্মান করা হয়। ঠিক সেই রাতেই একটি শ্মশান আর আগের মতো থাকেনি। যার লোভ করেছিল তারা কেউ শান্ত পায়নি, আর যারা কৌতূহল নিয়ে আসে তারা সেই অশান্তির অংশ হয়ে যায়। আমি বৃদ্ধের দিকে তাকালাম। তিনি কাঁদছিলেন। আমি চুরি করিনি, তিনি বললেন, কিন্তু যারা করেছিল তারা তাদের থামায়নি। তার কণ্ঠ ভেসে গেল, নীরব থাকাও কখনো কখনো অপরাধ। শ্মশানের বাতাস আবার ভারী হয়ে উঠল। দূরে পূর্ব আকাশে খুব মৃদু আলো ফুটতে শুরু করছে। রতন বলল, ভোর আসছে। বৃদ্ধ দাহকারী আমার হাত শক্ত করে ধরলেন, এটাই শেষ সুযোগ। আমি জিজ্ঞাসা করলাম, কি করতে হবে? তিনি নদীর ঘাটের দিকে আঙ্গুল তুলে দেখলেন। কুয়াশার মধ্যে একটি সরু পথ দেখা যাচ্ছে। সূর্য ওঠার আগে ওই পথ পার হতে পারলে বেঁচে যাবি। আমি দৌড়ে দিতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার পেছন থেকে মার কণ্ঠ ভেসে এলো, আরিফ, একবার ফিরে তাকাও বাবা। আমি থেমে গেলাম। প্রচণ্ড চিৎকার করে উঠলাম, পেছনে তাকাবি না। কিন্তু সেই কণ্ঠ এতটাই বাস্তব, এতটাই পরিচিত যে আমি অজান্তেই ধীরে ধীরে মাথা ঘোরাতে শুরু করলাম। আমার ঘাড়ে ধীরে ধীরে পেছনের দিকে ঘুরছিল। মায়ের কণ্ঠ আবার ভেসে এলো, আরিফ বাবা, একবার শুধু আমার দিকে তাকাও। কণ্ঠটা এতটাই বাস্তব ছিল যে আমার চোখে পানি চলে এলো। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ দাহকারী আমার হাত শক্ত করে চেপে ধরলেন। তিনি গর্জে উঠলেন, এটা তোর মা নয়। আমি চোখ বন্ধ করে দাঁত চেপে ধরলাম, নিজেকে জোর করে সামনে ঘুরিয়ে দিলাম। পরের মুহূর্তেই পেছন থেকে এমন এক বিকট চিৎকার শোনা গেল, যেন শত শত মানুষের আর্তনাদ একসঙ্গে আকাশ ফাটিয়ে যাচ্ছে। আমি আর পেছনে তাকাইনি। আমরা তিনজন, আমি, বৃদ্ধ দাহকারী আর রতন, নদীর ঘাটের দিকে দৌড়াতে শুরু করলাম। কুয়াশার মধ্যে সরু পথটা ক্রমশ মিলিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল পথটা যেন আমাদের সামন থেকে সরে যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে রতন তখন থেমে গেল। আমি চিৎকার করে বললাম, রতন, দাঁড়িয়ে আছ কেন? সে মৃদু হেসে বলল, আমি আর যেতে পারবো না। আমার বুক কেঁপে উঠল। কেন? রতন আকাশের দিকে তাকালো। আমার সময় শেষ। আমি অনেক বছর ধরে এই পথের অপেক্ষায় ছিলাম। আজ তোমাকে বের করে নিতে পারলেই আমার কাজ শেষ হবে। আমি তার হাত ধরতে গেলাম, কিন্তু আমার হাত তার শরীরের ভেতর দিয়ে চলে গেল। সে ধীরে ধীরে ছাই হয়ে বাতাসে মিশে যেতে লাগলো। মিশে যাওয়ার আগে শুধু বলল, বেঁচে থাকলে এই জায়গায় আর কাউকে আসতে দিও না। এক ঝলক বাতাস এলো। রতন আর নেই। আমি আর স্তব্ধ
বিদ্ধ দাঁড়িয়ে রইলাম। দূরে নদীর ঘাট দেখা যাচ্ছে, সেখানে একটি পুরনো কাঠের নৌকা বাঁধা, কিন্তু নৌকায় কোনো মাঝি নেই। বৃদ্ধ বললেন, ওই নৌকায় উঠে পড়ো। আমি বললাম, আপনি? তিনি মৃদু হাসলেন। আমার যাওয়ার সময় অনেক আগেই শেষ হয়েছে। আমি বুঝে গেলাম তিনি আমার সঙ্গে যেতে পারবেন না। ঠিক তখনই পুরো শ্মশান কেঁপে উঠল। পেছন থেকে বিশাল মানুষটি কণ্ঠ ভেসে এলো, চুক্তি ভাঙলে মূল্য দিতে হবে। আমি ঘুরে তাকাইনি, কিন্তু বৃদ্ধ তাকাতেই তিনি লাঠিটা মাটিতে গেঁথে দিয়ে উচ্চস্বরে বললেন, আজ থেকে এই চুক্তি শেষ। হঠাৎ চারদিকে ঝড়ে ভরে গেল। আগুন, ছাই, ধোঁয়া একসঙ্গে বাতাসে ঘুরতে লাগলো। নৌকার উঠে দড়ি খুলে দিতেই নৌকার নিজে নিজেই নদীর মাঝখানে ভেসে চলল। নদীর মাঝখানে পৌঁছে আমি একবার সাহস করে পেছনে তাকালাম। শ্মশান ঘাটে আর আগের মতো নেই। সেখানে কোনো আগুন নেই, কোনো লাল চোখ নেই, কোনো কালো ছায়াও নেই। শুধু বৃদ্ধ দাহকারী একজন দাঁড়িয়ে আছে। তিনি আমার দিকে তাকিয়ে শান্তভাবে হাসলেন। তারপর ধীরে ধীরে তার শরীর আলোয় ভরে উঠল। আমি স্পষ্ট দেখলাম শ্মশানের চারপাশে ছায়ামূর্তি একে একে আকাশের দিকে উঠে যাচ্ছে। তাদের মধ্যে রতনও ছিল। সে শেষবারের মতো হাত নাড়ালো। তারপর সবাই ভোরের আলোয় মিলিয়ে গেল। নৌকা যখন এপারে বসে ভিড়ল, তখন সূর্যের প্রথম আলো উঠেছে। গ্রামের কয়েকজন আমাকে ঘাটে সচেতন অবস্থায় পড়ে থাকতে দেখলো। তারা বলল, আমি নাকি 3 দিন ধরে নিখোঁজ ছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি সেখানে মাত্র কয়েক ঘন্টা ছিলাম। আজও সেই রাতের কথা মনে পড়লে শরীর শিউরে ওঠে। আমি আর কখনো সেই শ্মশান ঘাটে যাইনি, কিন্তু ঘটনাটা শেষ এখানেই নয়। কারণ কয়েক মাস পরে যখন সেই রাতের ক্যামেরায় মেমোরি কার্ডটি খুললাম, আমি এমন একটি ভিডিও দেখলাম যা আমি কখনো রেকর্ডই করিনি। 3 দিন নিখোঁজ থাকার পর আমি যখন বাড়ি ফিরলাম, তখন গ্রামের সবাই ধরে নিয়েছিল আমি হয়তো নদীতে ডুবে মারা গিয়েছিলাম। মা আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। বাবা শুধু বললেন, তোকে আর কখনো ওই শ্মশানের দিকে যেতে হবে না। আমি কারো কাছে পুরো ঘটনাটা বলিনি, কারণ আমি নিজেই জানতাম না আমি যা দেখেছি তা বাস্তব ছিল নাকি দুঃস্বপ্ন। ঘটনার পর আমি ক্যামেরাটা আর ছুঁইনি। একদিন সাহস করে মেমোরি কার্ড কম্পিউটারে লাগালাম। মোট ভিডিও ছিল 43টি। আমি তো সেদিন মাত্র 8-10টি ক্লিপ রেকর্ড করছিলাম। বাকি ভিডিওগুলো কোথা থেকে এলো? প্রথম কয়েকটি ভিডিওতে শুধু কুয়াশা, নদী আর আগুন দেখা যাচ্ছিল। তারপর একটি ভিডিও চালু করলাম। ভিডিওতে দৈর্ঘ্য 17 মিনিট 38 সেকেন্ড। কিন্তু আমি নিশ্চিত এমন কোনো ভিডিও আমি ধারণ করিনি। ভিডিওর শুরুতে দেখা গেল আমি একা শ্মশানের ভিতর হাঁটছি। চারদিকে ঘন কুয়াশা। তারপর ক্যামেরার দিকে ঘুরে আমার পেছনের দিকে তাকালো। আমি থমকে গেলাম। আমার ঠিক পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ, সাদা কাপড় পরা। সবাই নিঃশব্দে আমাকে অনুসরণ করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিন আমি একবারও বুঝতে পারিনি আমার পেছনে কেউ ছিল। ভিডিও আরও এগোতেই আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। আমি স্পষ্ট দেখলাম যে বৃদ্ধ দাহকারী আমাকে চেয়েছিলেন, তিনি পুরো ভিডিওর কোথাও নেই। আমি যাদের সঙ্গে কথা বলছি তাদের দিকে তাকিয়ে উত্তর দিয়েছি। ভিডিও যেখানে আমি একাই দাঁড়িয়ে আছি। আমি বাতাসের সঙ্গে কথা বলছি, হাত বাড়িয়ে শূন্য জায়গায় দিকে তাকিয়ে আছি, যেন আশেপাশে আর কেউ নেই। আমি কাঁপতে শুরু করলাম। তাহলে আমি কি সত্যি একা ছিলাম? ভিডিওর শেষ মিনিটে হঠাৎ দৃশ্য বদলে গেল। ক্যামেরাটি মাটিতে পড়ে আছে। আমি দৌড়ে নদীর দিকে যাচ্ছি, আর আমার পিছনে একটি নয়, দুটি নয়, শত শত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কেউ আমাকে তাড়া করছে না, কেউ চিৎকারও করছে না। শুধু সবাই একই সঙ্গে হাত তুলে বিদায় জানাচ্ছে। তাদের মধ্যে আমি রতনকে দেখলাম, দেখলাম সেই বৃদ্ধ দাহকারীকে, আর দেখলাম একজন বৃদ্ধ যাকে আমি আগে কখনো দেখিনি। তিনি অন্য সবার মতো বিদায় জানাচ্ছিলেন। ঠিক ভিডিওর শেষ হওয়ার আগে ক্যামেরার দিকে ধীরে ধীরে একটি মুখ এগিয়ে এলো। এত কাছে, এত পুরো স্ক্রিন জুড়ে সেই মুখ। চোখ দুটো সম্পূর্ণ কালো, কিন্তু তার ঠোঁটে এক অদ্ভুত হাসি। তারপর খুব স্পষ্ট একটি বাক্য শোনা গেল, যারা বিশ্বাস করবে না তাদেরও একদিন এখানে আসতে হবে। এরপর ভিডিও নিজে থেকেই বন্ধ হয়ে গেল।
আমি ভয়ে সঙ্গে সঙ্গে মেমোরি কার্ডটি ভেঙে ফেললাম। ভাবলাম সব শেষ, কিন্তু শেষ হয়নি। পরের দিন নতুন একটি মেমোরি কার্ড কিনে ক্যামেরায় লাগালাম। ক্যামেরা চালু করতে স্ক্রিনে মাত্র একটি ফাইল দেখা গেল। ফাইলটির নাম স্মাশান ফাইনাল MP4। আমি তো নতুন রেকর্ড কার্ড লাগিয়েছি, তাহলে এই ভিডিও এলো কোথা থেকে? তাহলে ভিডিও কে দিল? সাহস করে ভিডিওটি আর কখনো চালু করিনি। আজও মাঝে মধ্যে গভীর রাত ঘুম ভেঙে যায়, মনে হয় দূরে কোথাও ঘন্টা বাজছে আর জানালার বাইরে কেউ দাঁড়িয়ে খুব শান্ত গলায় বলছে, ভয় পেও না, এবার শুধু গল্প শুনতে এসো। আমি কখনো জানালা খুলি না, কারণ আমি জানি সব ডাকের উত্তর দেওয়া উচিত নয়। আমি কিছু দরজা আছে, অনেক কিছু আছে যা আর কিছুই নেই, যেগুলো একবার খুললে আর কখনো পুরোপুরি বন্ধ হয় না। তাই আমি আর কখনো দরজা খুলি নাই। এই দরজাগুলো এভাবেই আছে, কখনো আর খোলাই হয়নি। আর বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হয়ে গেল। ধন্যবাদ। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।